বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। দর্শক, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন অতিবাহিত হলো গতকাল, অর্থাৎ গতকাল যাত্রা শুরু করলো দশম জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে। নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন, নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে এই নতুন সংসদের যাত্রা, যেটি সরকারি দল এবং বিরোধী দল সবাই মনে করছেন যে তারা একটি ইতিবাচক ধারায় সামনের দিকে যাবেন। বিরোধী দল যারা আছেন তারা বলছেন যে গঠনমূলক, যদিও তারা সরকারের অংশ, গঠনমূলক ভূমিকা সংসদে রাখবেন। অন্যদিকে গতকাল 19 দলীয় জোট বিএনপি নেতৃত্বাধীন তারা সারা দেশে কালো পতাকা প্রদর্শন বা কালো পতাকা মিছিল করেছে। আগামী শনিবারও তারা প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা করেছে। আর এইসব বিষয়কে সামনে রেখে আমাদের আজকের আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বাইরে বসা আছেন বাংলা দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আর আমার ডানে রয়েছেন 19 দলীয় জোটের নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান এবং নবম জাতীয় সংসদের সদস্য। আলোচিত যে সকল সংসদ সদস্যরা ছিলেন তাদের মধ্যে অন্যতম দশম জাতীয় সংসদে যিনি নেই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে শুরু করি যে একটি ভিন্ন ধরনের প্রেক্ষাপট, ভিন্ন ধরনের আবহাওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দশম জাতীয় সংসদ। প্রথম দিন কালকে অতিবাহিত হলো। তো আপনি কেমন দেখছেন বা কি প্রত্যাশা করছেন এই সংসদ থেকে? কারণ এটিকে ঘিরে নানা ধরনের আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, বিতর্ক রয়েছে, প্রত্যাশা রয়েছে, আবার হয়তো একে নানা ধরনের বাধা বিপত্তির মুখোমুখিও হতে পারে। না, অনেকগুলো চ্যালেঞ্জ আছে এই সরকারের সামনে এবং এই সংসদের সামনেও। চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হচ্ছে যে প্রধান একটি রাজনৈতিক দল এখন সংসদের বাইরে। এটা 23 বছর পর এই প্রথম বিএনপি সংসদে নেই। আইদার সরকারে ছিল না, কখনো বিরোধী দলে ছিল, এই প্রথম তারা নেই। ফলে এটি একটি ইউনিক দিক এই সংসদের। আরেকটি ইউনিক দিক হচ্ছে একই সঙ্গে বিরোধী দল যারা আছে এখন এই মুহূর্তে, আমি আজকে দেখছিলাম একটু আগে শপথ গ্রহণের আগে যখন প্রাথমিক অধিবেশনটি আনুষ্ঠানিক বিরোধী দল, কেউ কেউ বলছেন খুবই অবিডিয়েন্ট একটি বিরোধী দল আছে সেখানে। তো তারা একই সঙ্গে সরকারও আছে বা বিরোধী দলও আছে। তো যেটা দেখছিলাম যে রওশন এরশাদ বসে আছেন বিরোধী দলের প্রধানের চেয়ারে, এটিও বাংলাদেশে একটা নতুন ঘটনা। তার পাশে হোসেন মাহমুদ এরশাদ বসে আছেন, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। তারপরে আনিস ইসলাম মাহমুদ সহ অন্যান্য নেতারা আছেন। ফলে এটা একটি ইউনিক দিক এবারের পার্লামেন্টের সামনে চ্যালেঞ্জ। যেটা বলতে আসলে আমাদের খুবই, আমরা যারা সাংবাদিক হিসেবে যদি বলি, আমি 91-এর পার্লামেন্ট ছাড়া আর কোনো পার্লামেন্টকে আসলে খুব একটা ইফেক্টিভলি দেখিনি। তখন আমরা মাঠের সাংবাদিক বলতে গেলে নিয়মিত প্রতিদিনই আমরা সংসদ কভার করতাম এবং বেশ প্রাণ চাঞ্চল্য সংসদে, হার্ড ডিবেট এবং অসাধারণ সব বাক্য বিনিময়। এমনও ঘটনা ঘটেছে যে আমার মনে আছে নুরুল ইসলাম মনি, যিনি একজন স্বতন্ত্র সাংসদ ছিলেন, তার একটি প্রাইভেট মেম্বার ডেতে, বৃহস্পতিবার, যেটি সবাই জানেন প্রাইভেট মেম্বার ডে, সেদিন একটি তার সিদ্ধান্ত প্রস্তাব পাশ হয়ে গেল। এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং সেই সিদ্ধান্ত প্রস্তাবের কারণে কিন্তু আজকে কোস্টগার্ড গঠিত হলো। তিনি নিজেও বরগুনার লোক, যে কারণে কোস্টগার্ডের উপর করা হোক এই ফলে একটা সিদ্ধান্ত প্রস্তাব এনেছিলেন। ফলে এই ধরনের লাইফ, এবং স্পিকার তখন শেখ রাজাক আলী, অসাধারণ আমি বলবো যে একজন ব্যক্তিত্ব, এবং তিনি যেভাবে পার্লামেন্ট চালাতেন, তিনি ইচ্ছা করলে কিন্তু এই জিনিসটাকে ভোটে নাও দিতে পারতেন। কিন্তু তিনি জানেন যে এখানে সরকারি দলের সাংসদরা কম আছেন, সেদিন কম ছিলেন, বিরোধী দল জিতে যাবে। হয়তো সেই পার্লামেন্ট আমরা এখন আর পাবো কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ এরপর থেকে পার্লামেন্ট আর ইফেক্টিভলি, 96-এর পার্লামেন্টে যখন আওয়ামী লীগ জিতেছে বিএনপি যায়নি, 2001-এ বিএনপি জিতেছে আওয়ামী লীগ যায়নি, আবার 2008-এ আওয়ামী লীগ জিতেছে বিএনপি যায়নি। টোটাল একটা হিসাব দেখলাম যে গত পার্লামেন্টে মোট 8 দিন গেছেন বিরোধী দলীয় নেত্রী তৎকালীন, এটা 9 পার্লামেন্টে, বেগম খালেদা জিয়া। তো এখন সত্যিকার তো আমরা পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি ঠিকই, কিন্তু পার্লামেন্ট এখন যারা বিরোধী দলে তারা তো সংসদ, তারা বলছে, আমি কালকে তাজুল ইসলাম চৌধুরী, তিনি বিরোধী দলের চিফ, তার বক্তব্য শুনছিলাম যে তারা খুব গঠনমূলক এবং এফেক্টিভ ভূমিকা রাখবেন। আসলে হয়েছে কি যে আপনার মনে আছে 70-এর নির্বাচনের পর, কিংবা যদি আপনি 73-এর পার্লামেন্টে ধরেন, সুরেন্দ্র সিং তো একাই কিন্তু বিরোধী দলের নেতা বলতে গেলে তখন।
ফলে এটা নির্ভর করে ইন্ডিভিজুয়ালের ক্যালিবারের উপরে, বা আপনি কীভাবে আসলে সংসদে বিষয়গুলোকে তুলে ধরবেন। ওনারা যতদিন ছিলেন 9th পার্লামেন্টে বেশ সাকসেসফুলি অনেকগুলো ইস্যু, শেয়ার মার্কেট সহ আরো বিভিন্ন যে বিপর্যয়গুলো ছিল তারা অনেকগুলো তুলে ধরেছেন। আমি এখন একটা বক্তৃতাই তো পার্থ মাত করে দিয়ে এবং পার্থ হয়েছে। আমার ধারণা যে আসলে এই ধরনের ডিবেটগুলো খুব দরকার পার্লামেন্টে। আনফরচুনেটলি এবার হবে কিনা সেটা দেখতে হবে, আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তবে একটা জিনিস যেটা হবে যে হয়তো এবার অপোজিশন ওইরকম বয়কট করবে না, পার্লামেন্ট বয়কটের যে জায়গাটি সেটি হয়তো অত হবে না, তারা যাবেন। এখন সেটি কিন্তু দেখার জন্য হয়তো আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে তারা ইস্যুগুলো কি আসে এবং সেই ইস্যুগুলোতে অপোজিশন বয়কট করবেন না, তারা বয়কটই বা কিভাবে করবেন? তারা তো সরকারের অংশ না, সরকারের অংশ হলো বয়কট করতে পারেন। বয়কট করার জন্য আগেও তো ছিল, জাতীয় পার্টি আগেও সরকারের অংশ ছিল, মহাজোটের অংশ ছিল, তারা বিভিন্ন সময় বয়কট করেছে। ফলে বাংলাদেশে এই বিরোধী দলের সংসদ সদস্য নিয়ে সরকার করা এটা আজকে নতুন না। 96-এ আসম রব সাহেব ছিলেন বিরোধী দলে, কিন্তু তারা সরকারের মন্ত্রী হয়েছেন। জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব তখন আপনার হয়েছে, মন্ত্রী হয়েছেন। তখন তো বিরোধী দল আবার বিএনপি ছিল, বিরোধী দল বিএনপি ছিল, বিরোধী দল এরাও ছিল। ফলে সরকারি দলের অংশ যোগ দিয়ে দিলে তো এখন এটা বাকি থাকে না। এটাই বলছি, এবারে ইসলাম মাহমুদ তো নিশ্চয়ই বয়কট করতে পারবেন না, বেরিয়ে যেতে পারবেন না সংসদ থেকে। আনিস ইসলাম মাহমুদ এখানে পার্লামেন্টে একটা জিনিস বলে যে মন্ত্রী হচ্ছে এক ধরনের আর এমপি হচ্ছে, ইভেন সরকারি দলের এমপিরাও কিন্তু দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট না, এটা পার্ট না, দে আর দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। অবশ্যই হ্যাঁ, আমরা আসলে 70 অনুচ্ছেদের কথা বলি, কিন্তু 70 অনুচ্ছেদে শুধু ভোট দেওয়াটা বিরত রাখছে, কিন্তু আপনি কথা বলতে কোনো এবারে সংসদেও তো এবারে সংসদও এই যে ধরুন তোফায়েল আহমদরা কিংবা যে 9th পার্লামেন্ট যেটাতে আপনারা ছিলেন, এরা তো সরকারের তীব্র সমালোচনা করেছে অনেকগুলো ইস্যুতে। সরকারি দলে থাকলেও যে আপনি সমালোচনা করতে আপনি আশা করছেন যে 91 to 96 এর পরে যে কয়টা পার্লামেন্ট হলো তার মধ্যে এই পার্লামেন্টই হয়তো খানিকটা আশার সঞ্চার? না, আমি সেটা এই মুহূর্তে আশা করছি না। আমার মনে হচ্ছে যে এটা যেহেতু একটা ইউনিক পার্লামেন্ট এবারে, এটা সংসদ সদস্যরা কিভাবে রেসপন্ড করে এটা দেখার জন্য আপনাকে কয়েকটা ইস্যু সামনে আসতে হবে এবং সেটা দেখতে হবে তারা কিভাবে নেয় পুরো বিষয়টাকে। আসবো আপনার কাছে। ব্যারিস্টার আলী রহমান, আরেকটি সংসদ যাত্রা শুরু করলো, আপনি সংসদে নেই, তো কেমন লাগছে? এবং গত সংসদে, যদিও গত সংসদে আপনাদের থাকা না থাকা প্রায় সমানই, যেমনটা শ্যামল দত্ত বলছিলেন, মাত্র অল্প কয়েকদিন সংসদে গিয়েছিলেন, একটি দুটি বক্তৃতা দিয়ে মোটামুটি আমি সংসদে নেই, সেই ব্যাপারে তেমন দুঃখ নেই, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই সংসদে নেই, দে আর নট রিপ্রেজেন্টেড। তো যেই আমরা পার্লামেন্টে বক্তব্য দিয়েছি, এই পাবলিক মিটিংয়ে বক্তব্য দিয়েছিলাম যে যেই ট্রেনে জনগণ উঠে না ওই ট্রেনে 18 দলীয় জোট উঠে না। তো যেখানে রিপ্রেজেন্টেশন নেই সেখানে থাকা না থাকা, এই ভাই যেটা বললেন, আমি একদম কারেক্টলি ভাই বললেন, শ্যামল ভাই, যে এই সংসদ যে আসলে কতখানি মানুষকে রিপ্রেজেন্ট করে বা কতখানি পারপাস সার্ভ করতে পারবে সেটা এখন দেখারই সময়। কিন্তু নৈতিকভাবে তো 100% কোয়েশ্চেনেবল। যেমন আমি একটু আসি, আপনি যেটা আপনার কথায় বললেন ইতিবাচক ধারা কতখানি দিতে পারে এবং বিরোধী দলের ভূমিকাটা কি হবে আজকের যারা এরশাদ সাহেবের বা রওশন এরশাদের নেতৃত্বে, এটাকে কিন্তু আপনি আলাদা করে দেখতে পারবেন না। বিকজ জাতীয় পার্টির এই ডুবিয়াস ক্যারেক্টারটা আপনার দেখতে হবে নির্বাচন, যে একটা কোয়েশ্চেনেবল নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের সময় থেকেই তিনি কিন্তু তাদের আতাত বা কীভাবে এরশাদ সাহেব সেখানে গেলেন, আবার ফেরত চলে আসলেন, কেউ বললো বিমর্ষ, কেউ বললো প্যাথিডিন নিয়ে গিয়েছে, উনি নিজেও জানে না, ওতে গিয়েছে আবার ফেরত চলে আসছে, উনি গলফ খেলতে যাচ্ছেন, প্রত্যেকটা সিচুয়েশন নিয়েই কেন জানি ওবিডিয়েন্ট আগে থেকেই ছিল। আর এটা একটা অনেক বড় একটা প্ল্যানেরই অংশ বিশেষ। আমি একটু পিছিয়ে যাই, আসলে যে কথাটা আমি বলছি যে নৈতিকতার যে প্রশ্ন করছি, জিলু ভাই, আমাদের তরফ থেকে অনেক আলাপ করা হয়, অনেকে বলে যে 5% ভোট হয় নাই, 10% হয় নাই, সরকার পক্ষ বলে মনে হয় 40%, তাই না শ্যামল ভাই? 40% মনে হয় ইলেকশন। আমার কাছে মনে হয় কি জিলু ভাই, আমি খুব প্লেন ল্যাঙ্গুয়েজে বলি যাতে দর্শকরা বুঝতে পারেন, আপনার সংবিধানের ভিত্তি তো গণতন্ত্র, আর গণতন্ত্রের ভিত্তি হলো ভোটাধিকার। আমি ভোটটা দিব তো সরকার পরিবর্তনের জন্য বা সরকারকে রাখার জন্য। যেখানে 153 সিটে নির্বাচন হয় না সেখানে 100% ভোট দিলেও তো কোনো লাভ নাই। আমি যদি 100% ভোটে সেখানে কাস্ট করাই কোনো লাভ নেই, বিকজ আই ক্যানট চেঞ্জ দ্য গভর্নমেন্ট। সেহেতু গণতন্ত্রের যে পারপাস সেটাই কিন্তু সেখানে আন্ডারমাইন হয়ে যাচ্ছে। কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকার 151টা সিটেও নির্বাচন করত, 149টাকে না করে কিছু হলেও
লিগ্যালিটি থাকতো, নৈতিকতা বাদ দিলাম, লিগ্যালিটি থাকতো, যে না 151 সিটেও যদি আওয়ামী লীগ হেরে যেত তাও সেটা একটা প্রশ্ন থাকতো। সেটা তো নির্বাচনের বিধিবিধান অনুযায়ী আপনারা নির্বাচনে পার্টিসিপেট করলে তো আমি বলি আপনাকে, কথাটা বলি না, সেটা অন্য কথা। আমাদেরকে নির্বাচনে আনা বা নির্বাচনের পরিস্থিতি যে তাড়াহুড়া হচ্ছিল, আমাদেরকে সংলাপ 3 দিন হলো, জাতি সেটা দেখেছে। আমাদের 7 জন সিনিয়র লিডার জেলখানাতে, যেভাবে বিরোধী দলের সাথে আচরণ, দেখা হয় না, প্রধানমন্ত্রী দেখা করতে, মানে বিরোধী দলনেত্রী দেখা করতে যাবেন কি যাবেন না, মানে কেমন একটা রাগ গোস্বার মধ্যে এত বড় একটা প্রাইস পে করতে হবে, খুব তাড়াহুড়া করে নির্বাচন করা, সেগুলি জনগণ জানে। সেটা একটা বড় কথা। সেকেন্ড যে কথাটা ভাই বললেন, খুব ইন্টারেস্টিংলি বললেন, যে জাসদের রব সাহেব, আনোয়ার হোসেন মঞ্জু, যে ঐক্যমতের সরকার ছিল না, সেটা না। একটা জিনিস, যে আপনার কিন্তু পার্লামেন্টে একটা বিরোধী দল হতে পারে, আপনার বিরোধী দল রেকগনিশন দিতে হবে কিন্তু একজনকে। এবং বঙ্গবন্ধু কিন্তু এটা বলেছিলেন এক সময়, এটা কোনো প্রিন্সিপাল নেই, আমার মনে হয় 72 না 73 পার্লামেন্টে বলেছিলেন যে মিনিমাম মনে হয় 10 জন হতে হয় ইন অর্ডার টু কোয়ালিফাই, একটা গ্রুপ হতে হয় আপনার। তো এখানে কিন্তু আপনার আনোয়ার হোসেন মঞ্জু বা রব সাহেব যেটা হয়েছিলেন, সেটা ঐক্যমতের সরকার হয়েছিলেন। এই আজকে যে সরকারটা করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে সংবিধানের কন্ট্রারি, মানে একদম বাইরে, মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি বুঝি আপনাকে, আপনি যদি অনুচ্ছেদ 55 সাবসেকশন 3 মানে আর্টিকেল 53 সাবসেকশন 3 দেখেন, দ্য মিনিস্টার্স আর কালেকটিভলি রেসপন্সিবল, মানে মন্ত্রী যৌথভাবে দায়বদ্ধ পার্লামেন্টের কাছে। এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি জিলুর ভাই, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি যদি ক্যাবিনেটে থাকি, আর আমি যদি ফিনান্স মন্ত্রী থাকি, আপনি যদি কমিউনিকেশন মিনিস্টার থাকেন, তিনি মনে করেন শিক্ষামন্ত্রী, এবং এই সংসদ ঠিক করলো যে আমরা পদ্মা ব্রিজ বানানোর জন্য 20,000 কোটি টাকা খরচ করব, এবং তিনি মনে করলেন না এটা শিক্ষার জন্য করা উচিত, আমি একমত না এই সময়, হি শুড রিজাইন। এখানে ব্যর্থতা দায়ভার নাই, হি শুড রিজাইন, বিকজ ইফ হি ডাজন্ট রিজাইন, তিনি যদি পদত্যাগ না করেন, এই সংসদ যে ডিসিশন, এই ক্যাবিনেট যে ডিসিশনটা নেবে তার মেনে নিতে হবে। আমার প্রশ্ন, আজকে যদি ক্যাবিনেট একটা ডিসিশন নেয় যেখানে আনিসুল ইসলাম মাহমুদ সহ যারা যারা আছেন দে আর পার্টি টু ইট, এবং সেই ডিসিশনের এগেইনস্টে যদি জাতীয় পার্টি ঠিক করে যে আমরা ভোট দিব, তাহলে আনিসুল ইসলাম মাহমুদের পজিশন কোথায় যাবে? যেখানে আর্টিকেল 70 চলে আসবে, বা ভোট দিব না, সরকার ভোট দেবে, সেখানে আনিসুল ইসলাম মাহমুদ কি করবে? ভোট দিলে তো তিনি থাকবেন না, সরকারও দিবে, বিরোধী দলও দিবে, সেটা অন্য কথা। মানে আমি আপনাকে বুঝাচ্ছি যে কনস্টিটিউশনাল কি প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে, আর সবচেয়ে বড় প্রবলেমটা দেখা যাচ্ছে কি এখানে একটা, অথবা তিনি ওই দিন অনুপস্থিত না, এটা তো লেখা আছে 70 কিন্তু সুন্দর করে লেখা আছে যে আপনি যদি কোনো দল হইতে নির্বাচিত হইবার পর ওই দলে ভোট দেন অথবা হইতে বিরত থাকেন, তাহলে আপনার সংসদ সদস্য পদ শূন্য বলিয়া গণ্য হইবে। একদম ইটস অটোমেটিক, শূন্য করিতে হইবে না। বিরত থাকলে, কিন্তু অনুপস্থিত থাকলে কি হইবে? আই মিন এখন সেটাকে আপনি যেভাবে ধরেন, বাট ভাই যেটা বললেন আমিও একমত, এন্ড ইন আ লার্জার স্কেল এখানে একটা বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যায়, যে আসলে কত আপনি আন্তরিক। আর আপনি যেটা বয়কটের কথা বা ইসের কথা, এটা তো সরকারের উপরে ডিপেন্ড করে, কারণ যেভাবে ওবিডিয়েন্ট দেখা যাচ্ছে, যতখানি বলা হোক, বাট আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা কখনোই বিশ্বাস করবে না যে এটা একটা কার্যত পার্লামেন্টের যে ভূমিকাটা থাকবে সেটা এখানে থাকবে। সমালোচনা যেটা পার্থ বলছে সেটা হচ্ছে যে এরকম একটা ইস্যু যদি আসে, তখন যদি এটা পুরোটা বিষয়টা হাইপোথেটিক্যাল, যদি সেরকম একটা পরিস্থিতি নাও আসতে পারে, প্রতিদিনই তো ক্যাবিনেট মিটিং এ তাহলে অপোজিশন কি করবে? মিটিং এর অপোজিশনের ভোটের প্রশ্ন বলছি আমি ভোটের প্রশ্ন বলছি, হ্যাঁ, ভোট নাও দিতে হতে পারে, এটা এমন না যে এটা বিরুদ্ধে ভোট দিতে হবে, সরকার হয়তো বা এগুলো নিয়ে সমালোচনা করতে কোনো অসুবিধা নেই। মানে আপনি বুঝতে পারছেন একটা কনফ্লিক্টটা থেকে যায় না একটু, থেকে তো যাচ্ছে, ওইজন্যই বলছি এটা একটা ইউনিক, এবারের পার্লামেন্টটা ইউনিক এই অর্থেই। এখানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এগুলো এক্সপ্লেন করেছেন, আমি দেখেছি কয়েকটা চ্যানেলে, বিভিন্ন জায়গায় টক শোতে, অন্য জায়গায় তাদের রোলটা কি হবে বা এই ইস্যুতে কি হতে পারে। তবে আমাদের এগুলো দেখার জন্য আমি যেটা শুরুতে বলছিলাম, আমাদের অপেক্ষা করতে হবে। একটি জিনিস কি, যে বিএনপি, আমি মনে করি যে আজকের বাস্তবতায় বিএনপি একটা মেজর পার্টি, এটা আমাদের স্বীকার করতে হবে, এবং তারা পার্লামেন্টে নেই, এবং এটার একটা এফেক্ট তো আছেই পার্লামেন্টে। সেটা পার্লামেন্টের এফেক্টটা হচ্ছে যে এখন সরকারকে মাঠে একটা বিরোধী দল, হাউসের ভিতরে একটা বিরোধী দল, দুটো বিরোধী দলকে ফেস করতে হবে। এটা কি বলেন? আমার মনে হয়, কারণ আমার মনে হয় যে এই কারণে যে জাতীয় পার্টি, আপনি জাতীয় পার্টিকে কোনো অর্থে আমার ধারণা যে সময়টা আপনি দেখেন, মানে পুরো জিনিসটা উনি যেটা বলছেন যে একেবারে যে সাদা চোখে সরল রেখায় হয়েছে তা তো না, এর মধ্যে অনেক বিষয় আছে। এরশাদ কি কারণে কোথায় গেছেন, কি করেছেন,
গলফ কেন ওনার চিকিৎসার অংশ হলো, এইসব অনেক প্রশ্নের জবাব মিলে নাই। কিন্তু জাতীয় পার্টিকে কি হবে আগামী 10 তারিখের পরে উনি কি হবে তাও এখনো জানি না। কারণ আপনি দেখবেন রওশনের সাথে এখন অনেকে বলছেন যে মামলায় যদি ওনার শাস্তি না হয়, আমার ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল বঙ্গভবনে যেদিন হোসেন মোহাম্মদের সাথে যেদিন শপথ নিল। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে উনি অনেক কনফিউজ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জাতীয় পার্টির রোলটা কী হবে। আমি গিয়ে প্রথম ওনাকে বললাম, আমার পাশে ডক্টর সামাদ দাঁড়ানো ছিলেন, যে বিনিয়োগ বোর্ডের এখনকার চেয়ারম্যান, যে স্যার কনগ্রাচুলেশন, আপনি তো হয়ে গেছেন, প্রধানমন্ত্রী বিশেষ দূত হয়ে গেছেন। আমি কোনো একটি সোর্সে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো একটা সোর্সে খবর পেয়েছিলাম। উনি বললেন, না আমি কী করে হবো, আমরা তো বিরোধী দল। আচ্ছা, আপনার 3 জন মন্ত্রী এইমাত্র শপথ নিল। আমি তাই বললাম না, অনেকে তো উনি বললেন যে একটু আসলে খিচুড়ি লেগে গেছে, উনি নিজেই বলছেন এক্স্যাক্টলি এই শব্দটা। তখন আমার পাশে ডক্টর সামাদ দাঁড়িয়েছিলেন, তিনি বললেন যে শ্যামল কি ব্যাপার, আপনি অভিনন্দন দিচ্ছেন। আমি যে এইমাত্র খবর পেলাম যে পিএম আসলে বঙ্গভবনে যাওয়ার আগে ফাইলটা সই করেছেন। যে আমাকে একজন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা আমার পাশে বসছিলেন ইয়েতেই, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, তিনি কানে কানে বললেন যে একটা এক্সক্লুসিভ নিউজ বলে আপনাকে, যে উনি কিন্তু বিশেষ দূত হয়ে গেছেন। তো আমি বললাম যে এরকম হয়ে গেছে, বলে তাহলে আমি একটু কংগ্রেচুলেশন দিয়েছি। সামাদ সাহেব গিয়ে আবার আমার সামনে ওনাকে কংগ্রেচুলেশন দিলেন। তো এই যে কনফিউজ সিচুয়েশনটা, আমার মনে হচ্ছে যে উনি কখন কি করছেন, কি নিচ্ছেন, এবং আগামী তো জাতীয় পার্টির রোলটা কি হবে পার্লামেন্টের ভিতরে, ইজ স্টিল এ বিগ কোয়েশ্চেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, 91 এর পার্লামেন্ট দেখেছেন, আমরা তো অনেক পরে এসেছি। কিন্তু আপনার মনে হয় না একটা এলিমেন্ট থাকবে যে যেখানে একটা মানে একটা ট্রাস্টওয়ার্দিনেসের একটা প্রশ্ন থাকবে, অবশ্যই সেটা তো মানুষের মনে একটা শঙ্কা থাকবে যে সেটা তো আছে। এই কারণেই একটা এপিসোড এগুলিকে মানে আসলেই কি বাংলাদেশে আমাদের থাকা অবস্থায় বা আমরা রাজপথে থাকি বা যেখানেই থাকি, আসলে কি জাতীয় পার্টিকে যেই ম্যানেজমেন্টে নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে, বাংলাদেশ মানুষ কোনোদিন মেনে নিবে যে হ্যাঁ এটাকে বাংলাদেশে কি এই লেভেলে গণতন্ত্র গিয়েছে যে আমরা আত্মসমালোচনা করব, আবার আমরা বাইরে বেরোবো, আমরা নিজেরাই পাওয়ার প্ল্যান্টের ব্যবসা করব? কয়েকটা দেশে এই ধরনের एग्जांपल আছে, যেমন জার্মানিতে কোনো অফিশিয়াল বিরোধী দল কিন্তু এখন নাই, দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। ইসরায়েলে এটা আছে, লিকুইড পার্টি এবং ইয়ের পার্টির মধ্যে একটা সমঝোতা করে আছে, সরকার করছে। কিন্তু আমাদের দেশে আসলে আমরা যারা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলে, সেখানে একটা আমরা চাই যে তার সঙ্গে এটা যায় না, এখানে একটা কার্যকর বিরোধী দল। এখন ওই জন্যই বলছি যে আমরা উই ওয়ান্ট টু সি দ্যাট হাউ জাতীয় পার্টি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি নেতৃত্বাধীন বা বিএনপির মতো একটি দল বা 19 দলীয় জোটের মতো একটি জোট পার্লামেন্টের বাইরে থেকে যারা এই পার্লামেন্টকে স্বীকৃতি দিচ্ছে না বা বৈধ বলছে না, সেই পার্লামেন্ট কতটা কার্যকর ভূমিকা আর কি বাইরের উত্তাপটা এড়িয়ে চলতে পারবে? এখন না, বাইরের উত্তাপ তো থাকবেই। যেমন আপাতত হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এক ধরনের ইয়ের মধ্যে আছে, মানে আত্মবিশ্লেষণের মধ্যে আছে। যদি সত্যিকার অর্থে বলি, তাদের 5ই জানুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়ার পরে এক ধরনের শকড সিচুয়েশন অ্যাবজর্ব করছে এখন। কারণ তারা আসলে তারা যেটা করেছিল, ধন্যবাদ জানিয়েছেন, এগুলো তো ধন্যবাদ জানানো হচ্ছে, এগুলো মানে রাজনীতির অংশ। কিন্তু বাস্তবতার অংশ হচ্ছে যেটা আমরা অন্তত সাংবাদিক হিসেবে যেটা ফিল করি, তাদের একটা বড় দুর্বলতা ছিল, যারা প্ল্যান এ নিয়ে এগিয়েছে কিন্তু প্ল্যান বি ছিল না। যদি কোনো কারণে ইলেকশনটা হয়ে যায়, তারপর কি হবে এর কোনো হতচকিত হয়ে গেছে তারা ইলেকশনটা হয়ে যাওয়ার পরে, এক ধরনের শকড সিচুয়েশনে তৃণমূল থেকে একেবারে এই পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা, তারা যেটা ডিপেন্ড করেছিল আমার মনে হয় যে ইলেকশনটা হবে না কোনোভাবেই। তাদেরকে কিছু কিছু ডিপ্লোম্যাট হয়তো এটা ভুল বুঝিয়েছে যে আগের মতো তারা নির্বাচনটি হতে দিবেন না কোনোভাবেই। কিন্তু এখানে যে গ্লোবাল সিচুয়েশনের যে পরিবর্তন ঘটেছে, ওটাও একটা। দ্বিতীয়ত, টু মাচ ডিপেন্ডেন্ট অন জামাত ইসলামী। এখানে এই জামাতের ইস্যু এবং বিএনপির ইস্যুর মধ্যে কিন্তু আলাদা একটা বিরাট ফাঁক আছে। আপনি জানেন, জামাত আন্দোলনটি করছে, তারা প্রকাশ্যেই বলেছে যারা যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা এবং তাদের নেতাদের মুক্তি। কারণ তারা তো এই নির্বাচনের পার্ট না, তারা দল হিসেবে এই নির্বাচনে অংশও নিতে পারবে না, তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। ফলে মানুষ কনফিউজ হয়ে গেছে। কখনো কখনো আন্দোলনটা মনে হচ্ছে জামাতের আন্দোলন, আবার কখনো কখনো মনে হচ্ছে না একটা বিএনপির আন্দোলন, যেটি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ওনারা আন্দোলন করছেন। এই দুটি কনফিউজ হয়ে যাওয়াতে শেষ দিকে এসে যখন অতিরিক্ত সন্ত্রাস নির্ভর হয়ে গেছে, বিশেষ করে পেট্রোল বোমাটা একটা বিরাট অস্ত্র হয়ে গেছে, এবং এটাতে কিছুটা জনগণ কিন্তু কিছুটা বিরক্ত হয়েছে। সত্যিকার অর্থে আনসেফ, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ। আমি এই সময়টাতে ওই 96-এর ফেব্রুয়ারি মাসে আমাদের ভোরের কাগজের ফাইলটা ঘাটছিলাম যে কী হয়েছে তখন, আসলে কিভাবে তারা সাকসেসফুল একটা মুভমেন্ট করলো। আমি দেখলাম
যে 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, তখন 2 দিনের হরতাল, তারপর কিন্তু হরতাল নাই, 3 দিন পরে আবার হরতাল। এবং হরতালগুলো হচ্ছে খুবই পিসফুল। ইন্টারেস্টিংলি জনতার মঞ্চ হলো আপনার প্রেস ক্লাবের সামনে, মোহাম্মদ হানিফ তৎকালীন মেয়র, তিনি ফুটপাতে ইটের উপর বসে আছেন, আমরাও বসে আছি সাংবাদিকরা, নেতাকর্মী বলতে খুব বেশি ছিল না। এই পুলিশ পিটিয়ে তুলে দেয়, বিকেল আবার বসে, গলিতে গলিতে পুলিশের সাথে ডিলাডিলি হচ্ছে। আমি খুবই বিস্মিত হয়েছি যে বেগম খালেদা জিয়া একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করলেন, গণতন্ত্রের শোভাযাত্রা, মার্চ ফর ডেমোক্রেসি। আপনার কি মনে হয় না যে 100 লোকও ছিল না একটা মিছিল করা ঢাকা শহরে? আই ক্যান বিলিভ ইট। 18 দলের অন্তত 18 জন নেতা তো ছিল। আমি একটা হিসাব করে দেখাই আপনাকে যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির 19 জন নেতা আছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে 394 জন নেতা আছেন, ভাইস চেয়ারম্যান মর্যাদায় আছেন 30 জন নেতা, আপনি উপদেষ্টা, এদের আবার স্ট্যাটাস ভাইস চেয়ারম্যানের এরকম আছে আপনার 18 থেকে 20 জন। সব মিলিয়ে প্রায় 500-র মতো এই আছে সিনিয়র লিডার আছে, তার মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র 28 জন। বাকিরা গেল কই? বাকিদেরকে আমরা এখন দেখছি মনে হয় যেন তারা ইয়ে থেকে বেরিয়ে আসছেন, আত্মগোপন অবস্থায় থেকে। আমি নাম ধরে ধরে বলতে পারি, কিন্তু বলার প্রয়োজন নেই, সেটি আমরা সবাই দেখছি তাদেরকে এখন। কিন্তু এই যে নেতৃত্ব সিদ্ধান্তহীনতায়, আমি মনে করি যে আজকে যে সংসদটি আমরা দেখছি, ইট ইজ এ গিফট অফ ওনাদের 18 দলের একটা গিফট। এটি কখনোই এরকম হতো না যদি সত্যিকার ওনারা সিরিয়াসলি এই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে যেত। এবং কয়েকটি জায়গায় আমার মনে হয় ওনাদের বড় বড় সুযোগ ছিল ইভেন আন্দোলনটাকে অন্যদিকে আরো ইয়ে করার। একটি হচ্ছে মানে প্রধানমন্ত্রী যখন আহ্বান জানালেন, যদি সত্যি সত্যি সেদিন সংলাপে বেগম খালেদা জিয়া চলে যেতেন, তাহলে কিন্তু সরকার সত্যি বিপদে পড়তো। দ্বিতীয় অফারটি মিস করেছে, এটা আরো একটা বিপদ ছিল সরকারের জন্য। যেদিন বললো যে ক্যাবিনেটে আপনারা আসেন, প্রয়োজনে 10টা নেন, হোম মিনিস্ট্রি নেন, সত্যি সত্যি যদি হোম মিনিস্ট্রি চেয়ে ফেলতো, আমার মনে হয় যে আজকে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। বেশ, আমার আসলে ভাই তো সাংবাদিকতা করে, সাংবাদিকের পার্সপেক্টিভ থেকে বলে, আমরা রাজনীতি করি, ফার্স্ট হ্যান্ড করি। অফকোর্স দুটো বিষয়ের উত্তর আপনি অবশ্যই দেবেন, সেটি হচ্ছে একটি হচ্ছে জামাত নির্ভরতা, আর একটা হচ্ছে বিদেশি ডিপ্লোম্যাটদের উপরে নির্ভরতা। আমি বলছি ভাই কথা ধরেই বলছি, শাওন ভাই কথা ধরেই বলছি। আসলে ব্যাপারটা কি, দেখুন আমরা যেই মাইন্ডসেট সরকারের দেখলাম, বিরোধী দলীয় নেত্রী একবার কেন 2বার কেন, ওই ক্যাবিনেটে যদি সর্বদলীয় সরকারও আমরা যেতাম, আওয়ামী লীগ আমাদেরকে ছাড়াই নির্বাচন করার ব্যবস্থা করত। আওয়ামী লীগ চাই নাই যে আমরা নির্বাচনে যাই, যার কারণে আপনারাও সেই ট্র্যাপে পা দিয়েছেন। আমরা বলি এটাকে ট্র্যাপ বলবো না ভালো বলবো, এটা সময় বলে দেবে। এটা কিন্তু টেস্ট ম্যাচ 2020 না যে অস্থির হয়ে যাবো আমরা, না, উই আর হিয়ার টু ডু পলিটিক্স। এটা ট্র্যাপ না, এটা কি আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে মকারি পার্লামেন্ট, এই জাতীয় তামাশা, এই দায়িত্ব আওয়ামী লীগকে সারা জীবন বাকশালের মতো গ্রহণ করতে হবে। যেই ভাঙ্গা ব্যাগ আমরা এখনো গ্রহণ করি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনের, সেটি ইতিহাস বলে দিবে যে কে হিরো না কে ভিলেন, সেটা পরের কথা। বাট আমরা যে মাইন্ডসেট দেখতে পেরেছি যে কোনোভাবেই আমাদেরকে নির্বাচনে নেয়ার মতো কোনো ইচ্ছা ছিল না, যার কারণে বিদেশিরা আসে, কথা বলে, চলে যায়, ইট ব্রেকস ডাউন। হ্যাঁ, এবং আন্তরিকতা দেখা যায় না। কখনো বলা হয়, এবং এই কথাগুলি যে বলে যে জামাতকে ছাড়তে হবে তারপর কথা বলবো, ফাইন, জামাতকে ছাড়তে হবে, আমরা কথা বলবো, নো প্রবলেম। আপনারা জামাতকে ব্যান করে দেন। নাৎসি জার্মানিতে দলকে ব্যান করা হয়েছে না। আমরা জামাত বাংলাদেশের সবচেয়ে খারাপ পার্টি আমি ধরে নিলাম, খুবই খারাপ পার্টি। আওয়ামী লীগ কিন্তু খুশি হওয়া উচিত, এত বড় একটা ব্যাগেজ নিয়ে আমরা ঘুরছি, জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে ইলেকশনে, তো আপনি ব্যান করে দিলেই তো পারেন। তো এই যে কথাগুলি, এবং এখনও আপনি দেখবেন যে এখন যে আওয়ামী লীগ, আমরা একটা বক্তৃতা দিলেই বলে ও তার মানে আপনারা সংলাপ চান না, তার মানে আপনারা সংলাপ চান না। মানে এই যে মাইন্ডসেটটা, এটা আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা কেন যাইনি। আমরা এই জন্য যাইনি বিকজ 10টা মন্ত্রণালয় নেওয়ার পর যদি আমরা ওই মুহূর্তে বের হয়ে আসতাম, তাহলে আরও অনেক বেশি এম্বারাসিং, আরও অনেক বেশি সিভিল ওয়ার, এই ধরনের কিছু একটা সিচুয়েশন হতে পারত। এই জন্য আমরা জানি, আমরা প্রথম থেকেই বলেছি একটা কথা যে আমরা বিশ্বাস করি, এবং আপনি জানেন শাওন ভাই, কি লস কি লাভ সেটা বলবো না, তবে আমি মনে করি যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আসলেই যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করে ক্ষমতায় চলে আসতাম, তাহলে আমাদের অধীনে আপনাদের আবার আওয়ামী লীগের নির্বাচন করতে হতো। কি যে করতাম, আই ডোন্ট ট্রাস্ট মাইসেলফ।
বিকজ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে জুলুর ভাই, শ্যামল ভাই সাক্ষী অনেক দিন করে, আমরা তো বিদেশে ছিলাম অনেক বছর, দেখি নাই রাজনীতিটা। কালকে বাদল ভাইও আপনার প্রোগ্রামে যেটা বলে গেলেন, রাজনীতিটা যেই লেভেলে চলে গিয়েছে, এখানে আওয়ামী লীগ বিপদে পড়া বা বিএনপি বিপদে পড়া, হু কেয়ার্স? আওয়ামী লীগ যে সংসদ চালাচ্ছে কেউ কেয়ার করে? আওয়ামী লীগ কি অ্যাকচুয়ালি কেয়ার করে? বিরোধী দলের নেত্রী বাড়ির সামনে ট্রাক রেখে দিচ্ছে, আওয়ামী লীগ কি আসলে কেয়ার করে? 7-8টা সিনিয়র নেতাদের ভিতরে ঢুকে রাখছে, মানে জেলখানে দিয়ে রাখছে। আমার মনে হয় জনগণের সাথে এত গ্যাপ হয়ে গিয়েছে। না, কিন্তু শ্যামল দত্ত যেটি বলছিলেন যে আপনার 18 দলের 18 জন নেতাও তো রাজপথে, সেটাও আমি আপনাকে বলি, এটাও আমি আপনাকে বলি, বিএনপির এই যে 500 নেতার একটা তালিকা দিলেন কেন্দ্রীয় নেতা, আমি আপনাকে 100% বলি, খুবই ভ্যালিড একটা প্রশ্ন আপনি করেছেন এবং একটা কনফিউশন এক্সিস্ট করে। দেখেন আপনার কথার মধ্যেই কিন্তু জবাব আছে। 95-96 সালে হানিফ সাহেব বসতো, পুলিশ লাঠিচার্জ করতো, চলে যেত, আবার আসতো। লাস্ট আপনি কবে লাঠিচার্জ দেখেছেন শ্যামল ভাই? রাস্তায় তো আপনারা নেই, লাঠিচার্জ দেখবো কি করে? আমি বলি আপনাকে, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস লাস্ট কবে দেখেছেন? আমার মনে পড়ে না লাস্ট কবে। বিকজ যখন দেখি নজরুল ইসলাম খান, সালাম সাহেবের মতো লোককে গুলি করে দেওয়া হয়, মির্জা আব্বাসকে দেখা মাত্র গুলি করার নির্দেশ করা হয়, ইট ইজ ডিফিকাল্ট যে এই লেভেলের নেতাদেরকে গুলি খাওয়ার জন্য। আপনি যখন দেখেন আসাদুজ্জামান নূরকে অনেকে এখন আসল বাকের ভাই ডাকে, তার এলাকাতে তার উপর অ্যাটাক হওয়ার পর অটোমেটিক একজনের পর একজন মারা যাচ্ছে, এবং সাতক্ষীরাতে এবং যেসব জায়গায় যেভাবে যৌথ বাহিনী বা যেভাবে মারা হচ্ছে, যেভাবে গুম হচ্ছে, এতে করে ন্যাচারালি আমাদের ব্যর্থতা তো আছেই, বাট ন্যাচারালি নেতাকর্মী ওই ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে নামাটা এখন অনেক বেশি এখন অনেক বেশি কষ্টদায়ক এবং কষ্টকর। আমি বলবো যে এইকে কনভিন্স করা, এবং এই ট্রেন্ড যদি চলতে থাকে, কোনোদিন যদি আওয়ামী লীগ বিরোধী দল, আওয়ামী লীগ উইল হ্যাভ দ্য সেম প্রবলেম। তাই তো বলছি যে আমরা নির্বাচনে যাইনি, অনেকে বলে আমাদেরকে আমরা ভুল করেছি। আমরা ভুল কি ঠিক করেছি সেটা পরে দেখা যাবে, বাট এতটুকু আমরা বলছি যে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। কারণ ইভেন এই 147টা সিটে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে, আপনি দেখেন টুকু সাহেবের সিটে কিভাবে ভোট জালিয়াতি হয়েছে আপনি দেখেছেন, মতিয়া চৌধুরীর সিটে কিভাবে ভোট জালিয়াতি আপনি দেখেছেন, ইটিভিতে আপনি দেখেছেন, চ্যানেল 24-এ আপনি দেখেছেন, সুবেদ আলী ভুইয়ার সিটে একটা ছেলে এরকম ব্যালটের মোহরই নিয়ে আসছে, যেটা সবাই দেখেছে, একজন স্বতন্ত্র প্রার্থী। ইভেন কি এসব জায়গাতেও কিন্তু ছাড় দেয় নাই। সো এটা আসলে বাস্তবতা বাংলাদেশের, যে কোনো ইভেন কি আমি আমার কথাও বলছি যে কোনো দলের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমি আরেকটা রিলেটেড কথা বলি, আমার পর সামনে আপনি বলেন। এখানে আজকাল দেখি টকশোতে অনেক মন্ত্রীরা এই কথা বলেন, অনেকেই বলেন ন্যাচারালি, যে আমরা তাহলে উপজেলা নির্বাচনে কেন যাচ্ছি, উপজেলা নির্বাচনে আমরা কেন যাচ্ছি। আমি কালকেও দেখলাম যা বলছে, আমার কথা হলো লিগ খেলা, ন্যাশনাল বা ওয়ার্ল্ড কাপ খেলা ইজ নট দ্য সেম থিং। উই ক্যান টেক দিস রিস্ক বিকজ এটা ক্ষমতা পালাবদলের নির্বাচন না। আর আমাদের রাজনৈতিক মাইন্ডসেট আর গ্রাম অঞ্চলে আমাদের নেতাকর্মীদের মাইন্ডসেট এক না। সেখানে তারা লোকাল রাজনীতিকে অনেকখানি ধরে রাখতে চায়, মোর পার্টিসিপেটরি। যেই জিনিসটা হয়েছে আপনি যেটা বললেন যে আমরা নির্বাচন না করাতে অনেক জায়গায় আমাদের নেতাকর্মীরা হতাশ হয়েছে, এটা আমাদের দায়িত্ব সারা বাংলাদেশে ট্যুর করে তাদেরকে বোঝানো যে আমাদের ডিসিশনটা রাইট ছিল। বিকজ বাংলাদেশের মানুষ তো একটু নির্বাচনমুখী, বিএনপি বড় রাজনৈতিক দল নির্বাচন করতে চায়, কিন্তু এটার এফেক্টটা তো ডিফারেন্ট। আর সেখানে ন্যাচারালি সবাই বলেছে আল্লাহ আমরা এমপি হয়ে যেতে পারতাম, বা আমাদের নির্বাচন ছিল, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। কেন জানি সবাই মনে করেছিল 5 তারিখ সরকারটা পড়ে যাবে, পড়ে নাই। এই কারণে প্ল্যান বি ছিল না, যেটা প্ল্যান বিটা তো অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক। আপনি যদি প্ল্যান বি বলেন, অনেক সাকসেসফুল জিনিস আছে, কিন্তু এই দেশে এত বড় একটা ক্রাইসিসের মধ্যেও সামরিক অভ্যুত্থান হয় নাই, সরকার আসে নাই, সেটা একটা বড় ক্রাইসিস। আওয়ামী লীগকে পলিটিক্যালি হ্যান্ডেল, আপনাদের সাফল্য এটা গোটা সিস্টেমের সাফল্য। আপনি মনে করেন গ্লোবালাইজেশন থেকে আরম্ভ করে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীতে, সেটা একটা সাফল্য। আওয়ামী লীগ পলিটিক্যালি যে কতখানি দেউলিয়া হয়ে গিয়েছে, সেটার আমাদের একটা বড় সাফল্য যে আওয়ামী লীগ 147টা সিটে নির্বাচন করেছে। ইভেন কি সরকারের তরফ থেকে এই কথা বলেছে, আসেন আপনাদের সিট ভাগাভাগি করে দিয়ে দিই। মানে ভোটের উপরে কোনো ধরনের কোনো আস্থা বলতে কিছু নেই। এই 147টার মধ্যে 16 জন প্রেসিডিয়াম সদস্য সহ হেরে গিয়েছে আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের কাছে। হেরেছে না, যারা আওয়ামী লীগে বসে নমিনেশন দেয়, নমিনেশন কমিটির হেড, তিনি জাফরুল্লাহ চৌধুরী হেরে গিয়েছেন না, কার কাছে? আওয়ামী স্বতন্ত্র প্রার্থী। আমি সম্পূর্ণ স্বতন্ত্র বলবো না, কারণ এরা বেসিক্যালি আওয়ামী স্বতন্ত্র। তার মানে, এবং বিভিন্ন জায়গায় কারচুপির যেসব ঘটনা ঘটেছে, সব কিছু মিলে আমি মনে করি এখানে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার অনেক কিছু আছে। আর বাকিটা তো সময় বলে দিবে, আমরা ঠিক করেছি না। এটা লাস্টের জায়গা থেকে শুরু করে এই যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হেরে যাচ্ছে, এটাই তো ইলেকশনের একটা বিউটি আমি মনে করি। একদিক থেকে ওইভাবেই দেখা যায় এটা, যে আওয়ামী লীগ তার নিজের অত্যন্ত সিনিয়র নেতা, আপনি দেখবেন 45 জন বিগত পার্লামেন্টের এমপিকে নমিনেশনই দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে।
প্রেসিডেন্টের মতো সদস্য নির্বাচনে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে, ইট ইটসেলফ প্রমাণ করে এটা আওয়ামী স্বতন্ত্র, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, নো ইটস নট হোয়াটএভার। না, আপনি আওয়ামী স্বতন্ত্র হলো, সে তো ভোট পেয়ে জিতেছে আমি আপনাকে এবং সে হারিয়েছে আওয়ামী না, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিই। একটা নৌকার মাঝি বদল হওয়া তাহাজিব আলম সিদ্দিকী, নুরুল আলম সিদ্দিকী সাহেবের ছেলে, নিক্সন চৌধুরী লিটন চৌধুরীর ভাই, রাজি ফখরুল ইসলাম মুন্সি ছেলে, আমাদের এখন যে স্বতন্ত্র জোটের যে হাজি সালিম, এরকম যদি আপনি টেনে নিয়ে আসেন, বেসিক্যালি দে আর আপসেট উইথ দ্য ক্যান্ডিডেট। তারা মার্কা ঠিক রেখেছে এবং তারা একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে, আমাদেরকে দিলে পরের বার আমরা নমিনেশন নিয়ে আসবো। সুতরাং এখানে কিন্তু জেনারেল মানুষের কোনো রিফ্লেকশন নাই। এবং আপনি দেখেন 19,000 ভোট, সেটা এখন আপনার পারসেপশন, কিন্তু স্থানীয় ভোটাররা তাদের কাছে মনে হয়েছে এই প্রার্থীর চাইতে এই প্রার্থী ভালো। হ্যাঁ, আমি তাই বলছি, তারা এই প্রার্থীকে চুজ করেছে। তার মানে এই যে নির্বাচনটা হয়েছে, আমি অন্য আরেকটা উদাহরণ দিই, যেমন মতিয়া চৌধুরীর ওখানকার কথা বলা হলো, বাদশাহ যিনি, তাকে কিন্তু দল বহিষ্কার করলো। আবার হাজি সেলিম কিন্তু আওয়ামী লীগের কর্মসূচিতে জেতার পরদিন থেকে অংশ নিচ্ছে। হ্যাঁ, উনি তো কালকেও দেখলাম মন্ত্রীদের সাথে বসে, মন্ত্রীদের সঙ্গে বসে তারা কিন্তু আলাদা একটা স্বতন্ত্র জোট করেছে, তাদেরকে কিন্তু দলে নেওয়া হয়নি স্বতন্ত্র কাউকে, নেওয়া হয়নি, কিন্তু তারা নিজেরা একটা অ্যাসোসিয়েশন করেছে। আমি যতটুকু জেনেছি তারা, এবং সেটার আহ্বায়ক হয়েছেন হাজি সেলিম, এই স্বতন্ত্রদের। তারা সম্ভবত দুটো আশা করছে, মহিলা এমপি আশা করছে, কারণ 10 জনের বেশি একটি জোট হলেই, গ্রুপ হলে একটি তারা একটা অ্যাডভান্টেজ থাকে। এখানে যে জিনিসটা আমি এখনো বলবো যে আসলে এই আন্দোলনটি, আমি যে জন্যই বলছিলাম যে কেন 96-এর আন্দোলনের সাথে এই আন্দোলনের তফাৎটা কি। 96-এর আন্দোলনটা ফোকাসড ছিল, আর এবারের আন্দোলনটা কখনো কখনো মনে হয়েছে যে জামাত একটা ইস্যু নিয়ে আন্দোলন করছে, জামাতের ইস্যুটার সাথে এটা গুলিয়ে গেছিল কখনো কখনো। বিএনপি বলছে একদিকে, তারা ক্লিয়ার করেনি বিষয়টা, যে তারা একদিকে বলছে যে আমরা যুদ্ধাপরাধের বিচার চাই, আবার জামাত তাদের সাথে, আবার জামাতের আন্দোলনের যে সহিংসতার ধারা সেটি এত ভয়াবহ যে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। অনেকে এই জায়গাতে এই ডিফারেন্সিয়েট করতে না পারাটাই একটা বড় কারণ আন্দোলনটি কেন একটা চূড়ান্ত পরিণতি পায়নি। আর আন্দোলনের কৌশলের দিক থেকেও, যেমন ধরুন আমি একদম বিশ্বাস করি যেভাবে বালু ট্রাক দিয়েছে এটা তো কোনোভাবেই সমর্থন, কিন্তু এটা এক ধরনের সাইকোলজিক্যাল কতগুলো প্রভাব ফেলার জন্য খুবই কৌশলে করেছে যারাই করুক। যেমন ধরুন তারপরেই বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এমন কতগুলো শব্দ উচ্চারণ করলেন, এটা বোধহয় বালু ট্রাকের কারণেই হয়েছে। এগুলো হয় কি যে এক ধরনের মানুষের মাথার উপরে কতগুলো চাপ প্রয়োগের আপনি বলছেন, কিন্তু আর একটা প্রশ্ন করতে চাই, আপনি কূটনীতিকদের উপরে নির্ভরতার কথা বলছেন, আপনি নিজে ডিপ্লোম্যাটিক ফিল্ডে দীর্ঘদিন যাবত কাজ করেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আন্তর্জাতিক সমর্থন বা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন রকমের যেসব প্রশ্ন উঠেছে, এক একজন এক রকম ভাবে, কেউ অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, সেই জায়গাটাতে কি সরকার খুব একটা শক্ত ভালো অবস্থানে আছে বলে মনে করেন? খুব বেশি বিপদে পড়বে এটাও মনে হয় না। পৃথিবীতে এর চাইতেও আরো প্রশ্ন ওটা, বহু সরকার দিনের পর দিন ক্ষমতা থেকে যাচ্ছে। সারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা এলাই সিরিয়ার উপরে যে ধরনের চাপ প্রয়োগ করছে, কি করতে পেরেছে সিরিয়াকে বলেন? একা রাশিয়া ডিফেন্ড করে যাচ্ছে। আপনি যদি সত্যি সত্যি আছেন গ্লোবাল সিনারিওটা চেঞ্জ হচ্ছে, তার সিরিয়ার মানুষ শান্তিতে নেই, কিন্তু সরকার তো ঠিকই আছে এবং তাদের কিছুই করতে পারলো না শেষ পর্যন্ত। ইরানের কথা যদি ধরি, ইরানকে যেভাবে এবং মার্কিনীরা এবং আরো পশ্চিমা শক্তি যেভাবে চাপের মুখে রেখেছে, এখানেও যদি এখন দেখতে হবে আজ থেকে 10 বছর আগের বিশ্ব পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে তফাৎ আছে। আপনি খেয়াল করবেন, আমি খুব বিস্মিত হয়ে গেছি যখন তারানকো ঢাকায় সে মাঝ দুপুরে হঠাৎ করে আপনার ঢাকায় রাশিয়ান অ্যাম্বাসেডর বাসে চলে গেছে। আমরা কেউ কোনোদিন চিন্তাই করি না যে রাশিয়ান অ্যাম্বাসেডরও বাংলাদেশে একটা ফ্যাক্টর, কিন্তু তারানকো ঠিকই চিন্তা করেছে। কেন চিন্তা করেছে সেগুলো অনেক অ্যানালাইসিস আছে। রাশিয়ানদের একটা বড় 2টা প্রজেক্ট আছে, একটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প যেটি বিদ্যুৎ কেন্দ্র, এবং অন্যদিকে $1 বিলিয়ন অস্ত্র চুক্তি। এবং রাশিয়ানরা দেখবেন খুব দ্রুত পুতিন নিজে গিয়ে সমর্থন দিয়ে এসছে বাংলাদেশকে চিঠি দিয়ে। তো এই গ্লোবাল সিনারিওটা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। রাশিয়ার রোলটা 71-এ যদি আমরা সত্যি যদি বিশ্বাস করি যে আমরা এটি ধরে নিচ্ছি যে দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে আন্তর্জাতিক, অবশ্যই আমরা একটি পক্ষে অবস্থান অলরেডি নিয়ে নিয়েছি বা আন্তর্জাতিক মহল নিয়েছি। এবং আপনি দেখেন আজকে এই মুহূর্তে যখন একটু আগে আসছিলাম দেখলাম আফগানিস্তানের হামিদ কারজাই অভিনন্দন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন সরকার অভিনন্দন জানাচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে কি জানেন, আমি এই নির্বাচনের আগে বেশ কিছু ডিপ্লোম্যাটিক পার্টিতে, যেখানে বিএনপির লোকজনও ছিলেন, একজন আমি নাম বলতে চাই না কারণ অনেকে এম্বারাস হতে পারেন, একজন ইউরোপীয় রাষ্ট্রদূতের বাসায় আমরা 4-5 জন লোককে দাওয়াত দিয়েছি, তার মধ্যে বিএনপির একজন নেতা ছিলেন।
এবং ইন্টারেস্টিংলি আমি সেখানে কোনো আওয়ামী লীগের নেতা দেখিনি, কারো খুবই বিস্ময়ের বিষয়। তো সেখানে তারা বারবার জোর দিচ্ছিল যে বাংলাদেশে একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা কিভাবে হতে পারে। আমি বললাম যে এখন মরণপণ সমস্যা হচ্ছে, আগে এই নির্বাচনটা কিভাবে, বলে যে এটা আচ্ছা দেখা যাবে, কিন্তু আসলে আপনাদের পরামর্শ কি, হাউ একটা স্থায়ী প্রতিবারে নির্বাচন আসলে একটা সংকট তৈরি হচ্ছে, আচ্ছা আপনি বলুন তো যে একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা, যেটি বেগম জিয়া তার সর্বশেষ প্রেস কনফারেন্স বলেছে, দেখছেন আমি, আপনি কোয়াইট ইন্টারেস্টিং একটি স্থায়ী নির্বাচনের উপর জোর দিচ্ছেন। এটি কিন্তু দেওয়ার পেছনে কারণ আছে, কারণ বিদেশিরা চায় যে তারা এই যে বারবার 5 বছর পর পর এই জটিলতা যাতে বাংলাদেশে তৈরি না হয়। কিন্তু আমি আপনার জন্য শুধু এই তথ্যটা দিই, সেখানে বিএনপির অত্যন্ত সিনিয়র একজন নেতা ছিলেন, তিনি লাঞ্চ করার পরে যখন বেরিয়ে আছে, আমি তাকে জিজ্ঞেসলাম কি অবস্থা, কি হবে বলেন তো, আরে কি নির্বাচন হবেই না। বিএনপির অত্যন্ত পলিসি মেকারদের মধ্যে একজন আমাকে বলে, শ্যামল ডোন্ট ওরি, ইলেকশন হচ্ছে না, আমি তো কোথাও নির্বাচন দেখতে পাচ্ছি না। নির্বাচনটি কিন্তু হয়ে গেল। এখানে একটা বড় বিষয়টা কি, যে ধরুন 18 দল, এখন তো 19 দল, 18 দল বলেছে তারা নির্বাচন হতে দেবে না, প্রতিহত করবে, নির্বাচন হয়ে গেছে। এক ধরনের মোরাল ডিফিট কিন্তু 18 দলের হয়ে গেছে এখন, হোয়াট এভার ইজ। এখন তারা নানাভাবে, এটি তো শ্যামল দত্ত যে এর আগেও 86 এরকম নির্বাচন হয়েছে, বিএনপি 86 এর সাথে 88 সবাই বর্জন করেছে, সেই নির্বাচন হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। 1996 এ বাকিরা বর্জন করেছে, বেগম জিয়া তখনও ফ্রিডম পার্টিকে নিয়ে নির্বাচন করেছেন। ফ্রিডম পার্টিকে কিভাবে জিতিয়ে এনেছে এটা আমি বলছি যে করেছেন তো, হ্যাঁ করেছে, কেউ তো বন্ধ করতে পারে না। আমি বলছি এখানে কোন নির্বাচন প্রতিহত, আমি জানি না এই সরকারের মেয়াদ কদিন হবে, 2 বছর হবে না 1 বছর হবে না 1 মাস হবে 2 মাস হবে, কিন্তু বাস্তব জায়গাটি কি, জায়গাটি হচ্ছে ওনাদের প্রোগ্রাম ছিল এই নির্বাচন প্রতিহত করবে, নির্বাচন হতে দেবে না, দুটি শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু বাস্তবতা কি, 5ই জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেছে। এখন এটার মেয়াদ কয়দিন হবে না হবে সেটা আমি সেই আলোচনায় যাচ্ছি না, কারণ আমি এখনো বিশ্বাস করি এবং সেই আলোচনাটাকে আপনি করতে চান না, যে একটি হচ্ছে যে আপনি যদি দেখেন যে 5 বছরের জন্য হচ্ছে, তাহলে আলোচনার ধরন ধারণ এক, আরেকটি যদি আপনি মনে করেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তাহলে আলোচনার অবশ্যই ধরন একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, এবং সরকার উচিত হবে ইমিডিয়েটলি একটা আলোচনা শুরু করা ওনাদের সাথে। কিন্তু আমি একই সাথে এটাও বিশ্বাস করি, সরকার কখনোই নিজ থেকে এটি উপলব্ধি করবে না যতক্ষণ পর্যন্ত ওনারা না চাপ প্রয়োগ করতে পারে। এখন এই চাপ প্রয়োগের পদ্ধতিটা নিয়ে একটি প্রশ্ন আছে। চাপ প্রয়োগের পদ্ধতি পেট্রোল বোমা না, চাপ প্রয়োগের পদ্ধতি রেল লাইন তুলে ফেলা না। যে মানুষগুলো মারা গেছে, প্রায় 200 মতো মানুষ মারা গেছে, তাদের সাথে কোনোভাবেই রাজনীতির সম্পর্ক নাই। বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সাধারণ মানুষ, এই মানুষগুলোর সাথে, যে কারণে আপনারা এমন একটা, আমি বিশ্বাস করি তারা নিশ্চয়ই এমন একটা আন্দোলনের কৌশল নির্ধারণ করবেন যেটি সত্যি সত্যি সরকারের উপর চাপ প্রয়োগ সৃষ্টি করবে দ্রুত একটি আলোচনায় যাওয়ার জন্য। এবং সেটা যতখানি জামাত নির্ভর হবে তত কিন্তু এটা ভয়াবহ হবে, যতখানি আপনারা ডিপ্লোমেট নির্ভর হবেন। আপনারা ইলেকশনের পরদিন আমি অবাক হয়ে গেলাম যে ডিপ্লোমেটদের ডেকে ব্রিফিং করছে নির্বাচন কত খারাপ হয়েছে এটি, এবং সেখানে কারা কারা গেছে আপনি দেখেন, শমশের মোবিন চৌধুরী কিংবা শফিক রহমান কিংবা আপনার রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমদ। ডু ইউ থিঙ্ক দ্য বিলংস টু মাস বিএনপির যে বৃহত্তর জনগোষ্ঠীর রাজনীতি, সেটা রিপ্রেজেন্ট করে তারা? বিএনপির যে মেইন স্ট্রিম পলিটিশিয়ান যারা, তারা কিন্তু ফোরফ্রন্টে নেই। মানে এটা খুবই বিএনপি কোথায় জানি খেয়ে হারিয়ে ফেলছে বারবার। এবং আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আপনারা এত বড় জনসমর্থন নিয়ে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এত বড় একটি জনসমর্থন নিয়ে সে আন্দোলনের ফসল তুলতে না পারার যে বিষয়টা, আমার এটা নিয়ে একটা সোশিওলজিস্ট একটা গবেষণা করতে পারে যে কেন এটি পারলো না, অনেক কিছু হারায় ফেললো, কেন এটি পারলো না, অনেক কিছু হারায় ফেললো, তারা কেন ফসলটা তুলতে পারে। আমি লাস্ট থেকে আরম্ভ করি, পার্টির পলিটিক্যাল এই কারণগুলির মধ্যে আমি যাব না। এটা যে নিজস্ব দল, এটা আওয়ামী লীগও আমরা দেখেছি, যেখানে দীপু মনি, হানিফ সাহেব, আমু সাহেব, তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেবের মতো মানুষরা যখন ছিলেন, তারা ইউটিলাইজ হননি। অন্য লেস নন পলিটিক্যাল যারা, বা তারাও অনেক লাইমলাইটে ছিলেন, এটা আমরা দেখেছি। আপনি যে হত্যার কথা বলছেন রাজনীতিতে, বোমাবমি, এটা আমি আগেও বলেছি, এটা একটা দুর্বৃত্তায়ন এই রাজনীতিতে অনেক দিন ধরেই চলছে। ইটস নট অনলি জামাত,
আপনি কিন্তু বারবার জামাতের কথা বলছেন, বিএনপি আওয়ামী লীগ সবাই করে এই দুর্বৃত্তায়ন যখন পড়ে, এটা সবাই করে। এটা জামাত তো অফকোর্স করে, বিকজ জামাতের একটা ইস্যু আছে সেটা, কিন্তু জামাতের ব্যাপারটা কিন্তু আবার একটু স্টেরিওটাইপ হয়ে গেছে। মানে কেন জানি আমার মনে হয় বিশ্বজিৎকে আওয়ামী লীগরা মারলো, এটাকে যদি কোনো কারণে জামাত মারতো তাহলে বলতে হিন্দুদের উপর অত্যাচার। হ্যাঁ, মানে একটু স্টেরিওটাইপ হয়ে যায়, বাট এটা আছে। এটা আমরা আওয়ামী লীগের হাতেও দেখি অস্ত্র, আমরা বিএনপির হাতেও দেখি, সবাইতে এটা গ্র্যাজুয়ালি পরিবর্তন। জামাত আর আওয়ামী লীগের মধ্যে তফাৎটা নেই। না আমি সেটা বলছি না, আমি বলছি বিশ্বজিতের বাইরে তো যারা করে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। আমি যেটা বলছি শ্যামল ভাই, খারাপ যারা করে তারা খারাপই। এটা হলো এই খারাপ লেভেলের লোকরা বিভিন্ন জায়গায় ঢুকে যায় তারা, এবং রাজনৈতিক কারণে তারা এগুলি করে, এবং এর কারণেই ভালো মানুষরা রাজনীতি থেকে সরে যায়। এবং দুর্বৃত্ত, যেমন আগে, যেটা আমি আগেও বলি, যে আগে ভালো ভালো নেতা ছিল, এই যে আমু সাহেব বলেন, আরও বিএনপির যারা বলেন, পরে 91-96 পর বড় বড় নেতা হয়েছে, ইয়াং যারা এই কাজগুলিতে পারদর্শী, মিছিলে বেশি লোক আনতে পারবে, তাদের অবস্থান মেধার চেয়ে অনেক বেশি ছিল রাজনীতিতে। সেই কারণে তারা মন্ত্রী এমপিও হয়েছে এই দেশে, আবার বারবার হচ্ছে। তো সেটা অন্য কথা। আমি একটু যাই আপনাকে, আপনি বলেছিলেন সরকার সিরিয়া গভর্নমেন্টকে সরাতে পারে নাই, ইরানকে সরাতে পারে, বাট লুক এট দেয়ার ইমেজ ইন বাংলাদেশ, ক্যান উই অ্যাফোর্ড দ্যাট? সিরিয়ার যে ইমেজ সারা পৃথিবীতে এখন, সেই জিনিস যখন আমার জিডিপি 6 থেকে উপরে উঠে যাচ্ছে, আমরা যখন গ্রোয়িং, উই আর বিকামিং এমার্জিং টাইগার, ওই মুহূর্তে কি আমরা এটা অ্যাফোর্ড করতে পারি যে আমরা এরকম লিভিং ডেঞ্জারাসলি? আমি বলছি আপনাকে, আমি লিভিং ডেঞ্জারাসলি আমরা করতে পারবো ইরানের মতো বা এদের মতো? উনি যেটি বোঝাতে চাইছেন সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয়রা চাইলেই সরাতে পারে না। এবং আরেকটা কথা যেটা খুব লিটারালি অনেকে ধরে, যে আমরা নির্বাচনকে প্রতিহিত করবো, যেটা অর্ধেক কথা হয়তো জিলু ভাই বলে দিয়েছেন। আমরা কিন্তু নির্বাচনকে প্রতিহিত করেছি। উই হ্যাভ শোন ঢাকা সিটিতে কোনো লোক ভোট দিতে যায়নি। এই বাংলাদেশের প্রথম ভোট হয়নি। আমি বলি আপনাকে কেন হয়নি। ঢাকাতে গুলশানে ভোট হয়েছে না, উত্তরাতে ভোট হয়েছে না, উত্তরা সেটা অন্য কথা, ভোটার জানি, উত্তরাতে ভোট হয়েছে না। এমন কি আমরা দেখেছি 49টা 60টা কেন্দ্র খালি গিয়েছে, যেখানে আওয়ামী লীগের, ঠিক আপনি যেভাবে বললেন যে আমাদের এত দিয়ে এত লোক, আওয়ামী লীগের সেখানে কমিটি নাই, সেখানকার একটা লোক তো ভোট দিতে যায়নি। তো সব কিছু মিলিয়ে আমরা ওই মেসেজটা আমরা লিটারালি ওইটা মিন করি নাই যে 36,000 কেন্দ্রে ড্রোনের বোমা পড়বে আর আগুন জ্বলে উঠবে আর নির্বাচন হবে না। আমরা অনেকটা রেটরিক ওয়েতে মিন করেছি, এবং এটাতে আমরা সাকসেসফুল হয়েছি যে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সেভাবে অংশগ্রহণ করেনি। এবার যে আপনি অভিনন্দনের কথা বলছেন বা বিদেশিদের কথা যে আসছে, অভিনন্দন একটু আগে হামিদ কারজাই বলেন বা আমেরিকা বলেন, যেই বলবেন, দেখুন একটা স্টেটকে অভিনন্দন দিবেই। ইট ডাজন্ট ম্যাটার হু এভার সিটস দেয়ার। There's two ways. একটা হলো হেজিমনি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, যারা একটা মুরব্বী হিসাবে বসে অ্যাজ আ প্রোটেক্টর অফ ডেমোক্রেসি, হিপোক্রেসি অর হোয়াট এভার, সরি, এই জন্য বসে। আরেকটা হলো যে স্টেটকে বলবে। এখন হিটলার গভর্নমেন্ট বলেন, মাও সেতুং গভর্নমেন্ট বলেন, ইদি আমিন গভর্নমেন্ট বলেন, লাদেন তো ছিল না, ওই কি গাদ্দাফি বলেন, সাদ্দাম, এরশাদ সাহেব বলেন, যেই বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনিও যদি ওই সিটে বসেন, এই আমার ক্যামেরাম্যান ভাইও যদি ওই সিটে বসে, another state as a convention should congratulate. It's not that Putin ফোন করে আপনাকে personally congratulate করছে, is a state is congratulating a state, and when Putin calls, he's calling on behalf of the, absolutely not. আমি বলি of course আপনি বলতেই পারবেন না, কিন্তু অভিনন্দনটা আবার সবাই জানে রাশিয়া সরকারকে, not a state কে। না আমি বলি ও তো সরকারকে, মানে যে এইটা স্টেট এবং সরকারের মধ্যে তো পার্থক্য আছে। আমি of course আমি বলছি, but when you sit in the government you represent the state. আপনি যখন ওই চেয়ারে বসেন তখন আমি তো তাই আমি না বলছি না। আমার কথা হলো, আপনি যে কথা বললেন পৃথিবীর সবাই করুক, অবৈধ সন্তানের নাম আকিকা করে বৈধ হোসেন নাম দিয়ে আদর করে ডাকলে সে বৈধ হবে না। আপনি পৃথিবীর সবাইকে নিয়ে রাখেন, আমেরিকার সবাইকে নিয়ে বলেন ফ্যান্টাস্টিক ইনক্লুসিভ নির্বাচন, বাংলাদেশের মানুষ জানে। দ্য বটম লাইন ইজ, আমার মানুষ কি মনে করে, বাংলাদেশের মানুষ কি মনে করে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কি এই পার্লামেন্টে প্রতিফলিত হয়েছে, কি হলো কি হলো না। এখানে আপনি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আজকে আমেরিকার কথা বলেন, এই তারণাকে আজকে যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা আমাদেরকে বলে জামাত থেকে সরে আসো, আমি তো ম্যাডামের সাথে যদি থাকতাম, আমি জিজ্ঞেস করতাম তারণক সাহেবকে বা ওই ভদ্র মহিলা যিনি আসতেন, তা আপনারা সোনারগাঁও হোটেলে জামাতের সাথে মিটিং করলেন কেন? ওয়াই ডিড ইউ গো অ্যান্ড ভিজিট? আপনারা ইউনাইটেড নেশন থেকে আসছেন, আপনারা জামাতের সাথে বসে কথা বলেন কেন? মানে আমার কথা হলো, মেক ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইফ দে আর জঙ্গি, লিভ দেম, ব্যান্ড করে দেন, কোনো অসুবিধা নেই। বাট না হলে এদের কিনে ফুটবল বানা, একবার আমরা লাথি দিই, আপনারা লাথি দেন, একবার আওয়ামী লীগ লাথি দেয়, সবাই লাথি দেয়। সো ইট ইজ ইজি প্রে। এই কারণে অনেকে অনেক কিছু করে আসছে।
করে যাচ্ছে শুধু এটার উপর ভিত্তি করে। আমি তো তাই বলছি, আজকে আমেরিকা সারা জীবন বলছে, যেহেতু আপনি সেখানে সাংবাদিক করেন, জামাতকে সারফেসে রাখতে হবে। কেন? জামাতকে যদি সারফেসে না রাখো, জামাত যদি কোনো কারণে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, তাহলে অনেক বড় জঙ্গি সংগঠন হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। তো তারানকেও এসে জামাতের সাথে কথা বলছেন। এখন যদি জামাত আবার সরকারের তরফ থেকে জামাতকে ব্যান করার কোনো ইচ্ছা নেই, সো বেসিক্যালি দিস ইজ আ পলিটিক্স গোয়িং অন। এর বাইরেও তার কিছু না। এটা তো প্রধানমন্ত্রী বলছেন যে এটা আদালতে না, আদালত কত কিছু গেল আসলো, আদালতে কত কিছু। যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার উপলব্ধি করে এবং বলে যে না, যেহেতু জামাত যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল 1971 সালে, এই জন্য ওই দল ভিত্তিকভাবে জড়িত ছিল, সুতরাং এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তারপর আমরা দেখি না বাংলাদেশে কি হয়, কে কি কথা বলে। বাট আমার কথা ছিল এটাতে আন্তরিক না, ইট ইজ জাস্ট আ পলিটিক্যাল গেম। আর আমি যে কথাটা বলছি এটা আপনার সাথে আমি একমত। আওয়ামী লীগ 2 বছর, 5 বছর, 10 বছর, যে যত জনগণ থেকে দূরে থাকবে সে তত বেশি ক্ষমতায় থাকতে পারবে। যে আমার কাছে এটা পার্সোনালি আমার মনে হয়, বুঝি না, মানে আমার কথা মানে সে তত বেশি ক্ষমতা থাকতে পারবে আমার কাছে মনে মানে এই স্বৈরাচারী স্টাইলে। এবং এসে সব সকালে একটা বিকালে একটা বলে 9 বছর, বুঝছেন আপনি? মানে ইউ মোর আনপ্রেডিক্টেবল ইউ বিকাম। বেগম জিয়া তো থাকতে পারে। আমি বুঝাই আপনাকে, বিকজ বেগম জিয়া কেয়ার্ড টু গিভ অ্যান ইলেকশন। বেগম জিয়া চেষ্টা করেছে যে একটা ইলেকশন দিব। বেগম জিয়া যদি চেত যে আমিও দিব না, আমিও এভাবে সারা রাত মারতে থাকবো আর দিতে থাকবো, তাহলে হয়তো বেগম জিয়াও বহু দূর যেতে পারতো। বিকজ আমার কথা হলো বটম লাইন, যে আপনি নির্বাচন দিতে চান, জনগণের ভোটের উপর আপনার আস্থা। আপনি কি প্রভোক করছেন সরকারকে? না, আমি তা বলি নাই। প্রভোক আমি কিভাবে করব সরকারকে? আমি বলছি যে কতদিন থাকবে বা সেটা নেই। আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দল জনগণের কাছ থেকে কত দূরে সরে গিয়েছে, আমি সেই বটম লাইনের টানতে চাচ্ছি, যে সেটা হলো বড় কথা। আমি সেটা মনে করি না, হয়তো ওনারা বিশ্লেষণটা সেটাই আছে। এখন ব্যাপারটা প্রথমে বলে স্টেট টু স্টেট বলছেন, আসলে তো আপনি নিজেও বলেছেন, আমি এর জন্য আর রিপিট করছি না, যে তারা নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। স্টেট টু স্টেট কোনোদিন ইয়ে হয় না, ওই অভিনন্দন হয় না। নতুন একটি সরকার ক্ষমতায় আসছে, আরেক দেশের সরকার তাকে অভিনন্দন জানায়। যাই হোক, সেটা কিছুটা আমি খুব বিস্মিত হয়েছি। অনেকগুলো দেশ, বিশেষ করে চায়না, অনেক আবার অভিনন্দন জানায়নি, অনেকে জানায়নি। সেটাও দেখেন, তাদের যুক্তরাষ্ট্র জানায়নি, ইউরোপিয়ান অনেক দেশ জানায়নি। তারা খুবই সাদামাটা ধরনের এক ধরনের রিয়াকশন দিয়েছে। ফলে রিয়াকশনের মধ্যেও কিন্তু ডিপ্লোমেসিতে এমনকি বাক্য বিন্যাস, বাক্য তৈরি, এর মধ্যে অনেক ইম্পর্টেন্স আছে। মানে এই যে চীন অভিনন্দন জানাচ্ছে, আমি কাছে কোয়াইট ইন্টারেস্টিং। কিন্তু এখানে আবার ওই যে কেউ বলছেন যে এর সঙ্গে এই যে যারা অভিনন্দন জানাচ্ছেন বা যারা সমর্থন দিচ্ছেন, দেশের ভিতরে বাইরে সবকিছুর সঙ্গে একটা প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপার আছে। জিল্লুর, এটা কি পৃথিবীর কোন দেশ কোন সময় ছিল না? এটি অভিনন্দন, ডিপ্লোমেসি মানেই হচ্ছে এখানে আমরা গিভ এন্ড টেক, একেবারে নিঃস্বার্থভাবে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এরকম কোনো রেকর্ড নেই পৃথিবীতে কোথাও। প্রতিটি জায়গায় স্বার্থের বিষয়টা আছে। মানে চীনের একটা ইন্টারেস্ট এখানে, যারা কিছুদিন দুদিন আগে বলেছে আমেরিকার স্বাধীন বাংলাদেশ তারা দেখতে চায়, আমেরিকা যে এত রিজিড হয়ে আছে, তারও নিশ্চয়ই একটা স্বার্থ আছে। সুতরাং প্রত্যেকের যে যার ভারত যে এত বেশি সমর্থন দিচ্ছে, তার পেছনেও স্বার্থ আছে। ফলে বাংলাদেশের হয়েছে কি, বাংলাদেশ দেশটা ছোট হলে কি হবে, এটার গ্লোবাল ইম্পর্টেন্স সাংঘাতিক, অনেক বেশি, যে কারণে এত বেশি অভিনন্দন, আবার এত বেশি রিজিড, দুটোই একসঙ্গে। এই দুই বৈপরীত্য, যারা রিজিড হয়ে আছে তাদেরও বিশেষ স্বার্থের কারণে রিজিড হয়ে আছে, আর যারা অতি ভালোবাসায় এগিয়ে এসছে তাদের পেছনে একটা স্বার্থ আছে। আর দ্বিতীয়ত আমি মনে করি যে, যেটা উনি একটু জবাব দিয়েছেন, যে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এটা একটা ন্যাশনাল লিগ, একটি লিগ, যাই খেলা তো ফুটবল ফেডারেশনের আন্ডারে, সরকারের অধীনে। এখন এই জায়গাতে আমার ধারণা যে আপনাদের যদি এই নির্বাচনে অংশ নেন, আমার দেখলাম আজকে যে আরো অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছে, উপজেলা নির্বাচনে। প্রশ্ন একটি থাকবেই, আপনি জাতীয় নির্বাচনে গেলেন না, কিন্তু উপজেলা নির্বাচনে টিকিয়ে আসছেন এই সরকারের অধীনে, এই ইলেকশন কমিশনই তো করবে এটা। ইলেকশন কমিশন তো তাদের নিজস্ব মেকানিজমে এসে নির্বাচন না, কিন্তু 5 জানুয়ারি নির্বাচনের আগেও তো বিভিন্ন পর্যায়ে যেসব নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, জাতীয় সংসদের উপনির্বাচন, বিএনপি এবং 18 দল তো কোনো নির্বাচনে অংশ নিয়েছে, কোনোটিতে নেয়নি, খুব কম, একটা দুইটা, নারায়ণগঞ্জে একটা দুইটা আছে, কোনোটিতে নেয়নি। আবার কোনোটাতে বহিষ্কার করেছে, তাকে আবার পরে দলে নিয়ে নিয়েছে, যেমন কুমিল্লার কথা যদি ধরেন। কিন্তু এবার একটা ইন্টারেস্টিং ফেনোমেনন হবে, আমি যেটি মনে করি, যে আমি জানি না সরকার কি কারণে, সরকারের হয়তো এটা চিন্তা আছে যে তারা আরেকটি নির্বাচন দিয়ে এই নির্বাচনটাকে একটু আলোচনার বাইরে রাখবে, কিন্তু এই এঙ্গেজ করতে গিয়ে সরকারের একটি বিপদও কিন্তু আছে, আমি যেটি মনে করি। যে আমি জানি না সরকারের নিশ্চয়ই স্ট্র্যাটেজিক বিপদটা হচ্ছে যে, ধরেন এই 19 দলের 19 দল তো বলবো না, 18 দলই আছে, 18 দলের নেতা এবং অন্যান্যরা কিন্তু এখন দৌড়ের উপর আছে, তৃণমূলে বিশেষ করে।
যৌথ বাহিনীর অভিযান চলছে, আপনি দেখবেন প্রতিদিনই স্ক্রল যাচ্ছে, আজকে হাজার অমুক জেলায় এত হাইকোর্টের এত এত গ্রেফতার, এত গ্রেফতার, এত গ্রেফতার। কিন্তু যেই মুহূর্তে আপনি তফসিল ঘোষণা করবেন তখন তো আপনাকে রাজনীতি উন্মুক্ত করে দিতে হবে, সবাইকে মাঠে তার নামতে হবে। ফলে এইটা একটা সুযোগ হবে ওনাদের জন্য, যে ফ্রাস্ট্রেশনটা তৃণমূলে তৈরি হয়েছে নির্বাচন করতে না পারার, এটা হয়তো আবার কিছুটা মেক আপ করা যাবে। এক দ্বিতীয়ত আমি আবার বন্দুক যুদ্ধে নিহত হওয়ার যেটি অবশ্যই আমি মনে করি বন্দুক যুদ্ধের নিহত হওয়ার সেই ঝুঁকিটা নিতে নেতাকর্মীরা আসবে কিনা কতটা, সেটা এটা আবার বড় প্রশ্ন। সেগুলি মাইনরিটি, সেগুলো সেটা ইস্যু হবে না, সেটা আমার ধারণা কিছু না। আপনি যেটা বলছেন যে এই যে গুলি করে মেরে জিল্লুর সাতক্ষীরায় গত 2 মাসে 14 জন আওয়ামী লীগের নেতা মারা গেছে, কিচ্ছু হয়নি তাতে, বাস্তবতা এটাই। এবং তারপরেই আমি যেটা বলছিলাম, জামাতের কথা বারবার বলছেন, জামাতের ইস্যুটা কি, জামাতের বিষয়টা ভিন্ন। আমি নীলফামারীর একজন, আমি আগেও বলেছি কয়টা টক শোতে, যে নীলফামারীর এই যে কালের কণ্ঠে ছাপা হয়েছে, নীলফামারীর ইউনিয়নের একজন জামাত নেতা বলছেন যে আপনারা যেটাকে সহিংসতা বলছেন, আমার কাছে সেটা হচ্ছে জিহাদ। আপনারা যেটাকে বলছেন আমার কাছে সেটা ধর্মযুদ্ধ, আমি ধর্মের জন্য প্রয়োজনে শহীদ হতে রাজি আছি। ফলে এই কনসেপ্টে যারা, আপনি গ্রামের পর গ্রাম রাস্তা করে ফেলেছে, গাছ কেটে, সাতক্ষীরাতে তো যৌথ বাহিনী কেন, কোনো বাহিনী প্রবেশ করতে পারে না প্রথম কিছুদিন। আমি আরেকটি লাইন বলে শেষ করছি, যে সেটি হচ্ছে এটা শেষ করবো আমি, সেটা হচ্ছে এইবারের এই ইলেকশনের উপজেলা নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে যেটা আমরা কেউ বিবেচনা করছি না, সেটা হচ্ছে জামাত ইসলামী কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করবে, যেহেতু এটি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচন না। ফলে ইলেকশনের প্যাটার্নটি কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। এবং আমি যতটুকু শুনেছি যে 35টি উপজেলায় তারা ফোকাস করে আগামীতে নির্বাচন করবে, এবং সেখানে কিন্তু এই টোটাল সিনারিওটা অন্যরকম হবে। সরকার কি ভাবছে আমি জানি না, সরকারের স্ট্র্যাটেজি হয়তো এটি হতে পারে তারা মাঠে আরেকটি ইস্যু ছেড়ে দিল। সময় থাকলে এই আলোচনাটা আমরা করতাম যে জামাতকে নিষিদ্ধ যদি করা হয় বা বিএনপি ছেড়েও দেয়, জামাতের তো অনেক কৌশল। এখন যেমনটা আপনি বললেন, তারা উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করবে, দলগতভাবে তারা করতে পারে না, দলের নির্বাচন নয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তো তারা অন্য দলের মধ্যে ঢুকে করতে পারে, তারা একটা নতুন নাম বদলে অন্য নাম নিয়ে করতে পারে, এক জিনিস। আর নাম নিয়ে আপনার ভোট দিবেন দাঁড়িপাল্লা জামাত, যদি চান আল্লাহ ভোট দেবেন পাল্লাই, এটা ওদের যে ইডিওলজিক্যাল একটা জায়গা, পাল্লা বললো না অন্য কিছু বললো, কিন্তু তখন আর এই যে জামাত ইসলাম আজকে তো সারা পৃথিবীতে যে এই যে সহিংস দলগুলো নিষিদ্ধ করেছে, তারা কি অন্য নামে নাই? আপনি আল কায়দা নিষিদ্ধ করেছেন, আনসারুল্লাহ বিটিম হয়ে গেছে। আমার হাতে বাংলাদেশে 1.5 মিনিট আপনার কনক্লুডিং রিমার্কস। না, আমি বলবো যে উপজেলা নির্বাচনে এই সরকার তো সবসময় ইস্যু পরিবর্তন করে। প্রথম থেকে আপনারা দেখেছেন, একদম পিলখানা থেকে আরম্ভ করে বিরোধী নেত্রীর বাড়ি নিয়ে যাওয়া, একটার পর পর রানা প্লাজা ধ্বংস হয়ে যাওয়ার পর আবার রেশমা বের হয়ে আসলো। সো সব কিছুতে একটা আছে। এখন যেটা হচ্ছে যে আমরা দেখছি যে দুদক দিয়ে যে কাজগুলি করা হচ্ছে, বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় শেয়ার মার্কেটের করাপশন যারা করছে তাদেরকে দুদক ধরছে না, যাদের ছোট ছোট বিভিন্ন ফিশারি ব্যবসাতে কোটি কোটি টাকা তাদের ধরছে না, যাদেরকে পিক অ্যান্ড চুজ করা হচ্ছে। আমি আপনাকে ক্লোজিং রিমার্ক এতটুকুই বলবো, সেটিও তো আপনি এখনই বলতে পারবেন না, এখনো তো করছে না, করলে তো কয়জন মানুষ ফাইনালি কি হবে সেটিও তো দেখতে হবে। এক্স্যাক্টলি, সেটাও বড় কথা। না, আমি ক্লোজিং রিমার্ক এতটুকুই বলবো যে অনেক মন্ত্রী এমপিরাই বলছেন যে 5 বছর থাকবো। আমি যদি বারবার আপনাকে বলি যে আমি ম্যাট্রিক পাস, আপনার কিন্তু সন্দেহ হবে। তাদের কথার মধ্যেই তাদের জবাব আছে যে দে আর নট কনফিডেন্ট whether they are going to stay for 5 years or not। আমি শ্যামল ভাইয়ের সাথে একদম একমত যে যত তাড়াতাড়ি সম্ভব সংলাপটা স্টার্ট করা এবং এই দেশে ইনক্লুসিভ নির্বাচন দেওয়া, বিকজ এই প্রেসিডেন্ট যদি থেকে যায়, এই উদাহরণ যদি থেকে যায়, তাহলে সামনে কিন্তু এটা আরও অনেক অ্যাবিউজ হতে পারে। তা আমি মনে করি গণতন্ত্র ধরে রাখতে পার্লামেন্টকে আপহোল্ড করতে হবে। পার্লামেন্টই সবচেয়ে বড় ফোরাম, এবং আমার মনে হয় যেটা শ্যামল ভাই একদম প্রথমে বললেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা সংলাপের সিচুয়েশন ক্রিয়েট করা উচিত। আমি মনে করি যে আসলে এটা বাস্তবতা যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদেরকে মাঠে বেশি দিন রেখে কতখানি আপনি এগিয়ে যেতে পারবেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। তবে শেখ হাসিনা আমার মনে হয় যে কয়েকটা সিমটম দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং। এর মধ্যে একটা হচ্ছে ক্যাবিনেট করা, একটা ক্লিন ক্যাবিনেট উনি উপহার দিয়েছেন। একই সঙ্গে এই যে দুর্নীতির যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি দমন কমিশনকে অ্যাক্টিভ করার কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি প্রধানমন্ত্রীর সামনে একটি অসাধারণ সুযোগ আছে। তিনি যদি সত্যি সত্যি একটি গভর্নেন্স উপহার দেন জাতিকে, সত্যিকারের গুড গভর্নেন্স উপহার দিতে পারেন, তাহলে আমার ধারণা যে একদিকে সংলাপটি চালিয়ে গেল ওনাদের সাথে আলাপ আলোচনা করে, এবং ড্যামেজ রিকভার করার জন্য সেটা, এবং অলরেডি আগামী নির্বাচনে
একটি ইনক্লুসিভ নির্বাচনে যাওয়ার জন্য যে ভয়টি ছিল সেটি অনেকখানি কাটিয়ে উঠতে পারবে যদি সত্যি সত্যি তারা ড্যামেজ রিপেয়ার করে যদি তারা একটা সিরিয়াস গভর্নমেন্ট উপহার, এবং সেটি অসামান্য সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আছে জাতিকে একটি গভর্নেন্স উপহার দেওয়া। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে apni@tritiyomatরা.com 16258 নাম্বার SMS করতে পারেন। যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন tritiyomatra.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। ব্যাস চান্দালিব রহমান পার্থ এবং শ্যামল দত্ত অসংখ্য ধন্যবাদ আপনাদের কি। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি কথা বলছিলেন, একজন সাংবাদিক, অন্যজন রাজনীতিবিদ। দুজনে মোটামুটিভাবে আলোচনার শেষ প্রান্তে এসে এই বিষয়ে একমত হয়েছেন যে দুপক্ষই আসলে এক ধরনের কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে যারা আছেন। এবং যে সময়টা এখন এটা এক ধরনের স্থিতাবস্থা, এক ধরনের শান্ত পরিবেশ, এই সময়টাকে যদি তারা ইতিবাচক